জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর সেটার সাথে অমিল রয়েছে। বিধান অনুযায়ী শুধুমাত্র মোশন হিয়ারিংয়েই রেসপন্ডেন্ট পক্ষদের আসলে আইনগতভাবে বক্তব্য রাখার কোনো সুযোগ না থাকার পরেও বিজ্ঞ আদালতের কাছে জনাব ইশরাক হোসেনের আইনজীবীরা উপস্থিত হন এবং বিজ্ঞ আদালত তাদেরকে সুযোগ করে দেন। সুযোগ করে দেওয়ার পরে তাদের পক্ষেও বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রাখেন। এই দুই পক্ষের বক্তব্য শেষে আজকে ঠিক 12টা 30 মিনিটের সময় বিজ্ঞ আদালত মহামান্য আদালত এটা আদেশের জন্য রেখেছিলেন এবং আদেশের শুরুতেই মহামান্য আদালত তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করছিলেন যে তিনি শর্ট একটি রুল ইস্যু করবেন এবং ইন দ্য মিন টাইম এই যে গেজেট নোটিফিকেশন যে বিষয়টি আছে এটি স্টে থাকবে এবং ঠিক আগামী মঙ্গলবার আবার এই বিষয়টির উপরে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। কারণ মহামান্য আদালতও চাচ্ছিলেন আইনগতভাবে জনাব ইশরাকের পক্ষে যে আইনজীবীরা অ্যাপিয়ার করেছেন তাদের বক্তব্যগুলোকে অন রেকর্ডে আনতে। ঠিক এই জায়গায় যখন আদালতের একটা মতামত পরিলক্ষিত হচ্ছিল তখন জনাব ইশরাকের পক্ষের আইনজীবী যারা শুনানি করেছেন তারা আবার কোর্টকে প্রেস করেছেন এবং তারা তাদের বক্তব্য আবারও অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দিয়ে তারা কোর্ট আজকে সব কিছু মিলিয়ে কোর্ট আজকে আর আদেশ পাশ করতে পারেননি। কোর্ট আগামীকালকে সকালে আবার এই মামলার আদেশের জন্য দিন ধার্য করেছে। আমরা দেখেছি যে এই রিটের পক্ষে যখন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু তিনি শুনানি করছিলেন তিনি ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন এবং তিনি জানিয়েছেন তিনি বিজ্ঞ মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে দুইজন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী কোনো ইলেকশন ট্রাইব্যুনাল দায়েরের 30 দিনের মধ্যে অর্থাৎ ইলেকশন হওয়ার 30 দিনের মধ্যেই মামলা দায়ের করতে হয় এবং সেই মামলার 30 দিন পার হয়ে যাওয়ার পরে কোনোভাবেই আর আর্জি সংশোধনের সুযোগ নাই। আপনারা জানেন যে 2020 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন একটা প্রহসনের নির্বাচন ছিল। সেখানে জনাব ইশরাক হোসেন একজন প্রার্থী ছিলেন এবং তিনি যথাসময়েই বিজ্ঞ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন। কিন্তু মামলা দায়েরের পরে তার প্রাথমিক প্রার্থনা ছিল যে আদালতের কাছে যে প্রহসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল করা। কিন্তু 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে তিনি বিধি বহির্ভূতভাবে আর্জি সংশোধন করে নিজেকে মেয়র ঘোষণার দাবি করেন এবং আদালত ট্রাইব্যুনাল সেটা অ্যাকসেপ্ট করে নেয় তাকে কোনো ভেরিফিকেশন ছাড়াই, তিনি নিজে সেখানে উপস্থিত না হই। এছাড়াও ওই মামলার রায়ে আরও অনেক অ্যানোমালিস বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি মহামান্য আদালতে উপস্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন যে জনাব ইশরাক হোসেন যে স্বাক্ষর করেছিলেন তার আর্জিতে সেই স্বাক্ষরের সাথে কমিশনের যে সাক্ষ্য নেওয়া হয়েছে জনাব ইশরাক হোসেনের স্বাক্ষর সেটার সাথে অমিল রয়েছে। এছাড়াও যে প্রথমে যে সাক্ষীদের তালিকা দেওয়া হয়েছিল তারা কেউই সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে হাজির হননি। সকল সাক্ষী অনুমতি নিয়ে কমিশনের সাক্ষী দেওয়ার জন্য তারা আবেদন করেছেন এবং আদালত থেকে কয়েক গজ দূরে ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনে তাদের কমিশন হয়েছে বলে অন রেকর্ডে দেখা যাচ্ছে। কিন্তু আদৌ কমিশনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছিল কিনা এবং বিজ্ঞ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়েও আইনের ভুল কোটেশন উল্লেখ আছে এবং সেখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি আর্গু করেছেন যে এইগুলো সংশোধন ব্যতিরেকে এই মামলায় কোনো রায় দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ এই রায়টি বিধি বহির্ভূত এবং তার কর্তৃত্ব বহির্ভূত হয়েছে, সেই জায়গাটি রিট পিটিশনার চ্যালেঞ্জ করেছেন। এছাড়াও আরেকটি বিষয়ে শুনানিতে উল্লেখ করা হয়েছিল যে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে সরকার কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিল যে যত ধরনের নির্বাচিত সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়ররা আছে তাদেরকে অপসারণের জন্য আইনে নিয়ে আনা হয়েছিল এবং 17ই আগস্ট নতুন আইনের সংশোধনী পাশ হয় এবং 19শে আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সেখানে প্রশাসককে বসানো হয়। অর্থাৎ এই প্রশাসককে বসানোর সাথে সাথে আইনগতভাবে এই মামলার আর কোনো মেরিট থাকে না, এই মামলাটি ইনফ্রাকচুয়াস হয়ে যায়। সেটিও বিজ্ঞ সিনিয়র আইনজীবী বিজ্ঞ মহামান্য আদালতকে বলেছেন যে বিজ্ঞ ট্রাইব্যুনাল আসলে কোনো ফিউটাইল বা ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করতে পারেন না, কিন্তু এটি তিনি ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করেছেন। এছাড়াও আরও একটি বিষয় শুনানিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচন কমিশন এই মামলার একটি পক্ষ ছিল নিম্ন আদালতে, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং
তারা যেভাবে তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে সেখানেও অন্য কোনো উদ্দেশ্য বা কোনো চাপ এটা কারো পক্ষ থেকে আছে কিনা সেটিও বিজ্ঞ মহামান্য আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। এটা রিটকারী যিনি রিটটি করেছেন তার প্রত্যাশা হচ্ছে তিনি একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফর্মে এসেছেন, তিনি এখানে এই বিষয়গুলোর উপর একটি রুল চাচ্ছেন এবং রুল চেয়ে একটা চূড়ান্ত শুনানির মাধ্যমে তিনি এই রুলটি অ্যাবসলিউট চাচ্ছেন। অর্থাৎ যে বিজ্ঞ ট্রাইব্যুনাল যে ফিউটাইল অর্ডার পাস করেছে, ইনফ্রাকচুয়াস অর্ডার পাস করেছে এবং যে অ্যানোমালিজ এবং বেআইনি কার্যকলাপ ওখানে হয়েছে সেটির যেন একটি সুরাহা হয়, এটিই তিনি চাচ্ছেন।